প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, ভালো আছো? আমিও ভালো আছি। আমরা দীর্ঘ সময় কোভিড-19 কারণে আমরা ক্লাস থেকে দূরে সরেছিলাম। এখন অনলাইনের মাধ্যমে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয় অষ্টম অধ্যায় নবদান বই থেকে আমরা একটি অঙ্কের সমাধান করে দেখাবো। আমরা প্রথমে জেনে নিব যে যেহেতু নবদান চ্যাপ্টারের অঙ্কটি আমরা করব, তাহলে এই অধ্যায় নবদান বই কাকে বলে এই বিষয়টি আমরা প্রথমে জেনে নিতে হবে। আমাদের পাঠের শিরোনামে বোঝা যাচ্ছে যে নবদান বই, যে বইতে নগদ লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয় তাকে নবদান বই বলে। আমি আবার বলছি, যে বইতে নগদ লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয় তাকে নবদান বই বলে। তাহলে এই কথা থেকে আমরা বুঝে নিলাম, বাকিতে কোনো লেনদেন নবদান বইয়ের মধ্যে লেখা হয় না, শুধুমাত্র নগদ লেনদেনগুলি। তাহলে নগদ লেনদেন ক প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নগদ প্রাপ্তি, আর হচ্ছে নগদ প্রদান। নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান এই লেনদেনগুলি সংঘটিত হলে তা নবদান বইতে লিপিবদ্ধ করা হবে। এরপরে আমরা জেনে নিব যে নবদান বই কত প্রকার। নবদান বই 4 প্রকার। নবদান বই কত প্রকার? 4 প্রকার। আমরা লিখে নিব। নবদান বই 4 প্রকার। এক ধরা নবদান বই, এক ধরা নবদান বই, দুঘরা, তিন ঘরা নবদান বই, তিন ঘরা, বহু ঘরা বা খুচরা নবদান, বহু ঘরা অবলিক খুচরা নবদান। নবদান তাহলে নবদান আমরা জানলাম যে নবদান বই 4 প্রকার। নবদান বই 4 প্রকার। এক ঘরা নবদান বই, দু ঘরা নবদান বই, তিন ঘরা নবদান বই, বহু ঘরা অবলিক খুচরা নবদান বই। এটাকে বহু ঘরা নবদান বইও বলা হয়, আবার খুচরা নবদান বইও বলা হয়। আমরা সাধারণত নবম এবং দশম শ্রেণীতে তোমাদের বইতে এক ঘরা নবদান বই, দু ঘরা নবদান বই এবং তিন ঘরা নবদান বই, এই 3টা অঙ্ক সম্পর্কে বইতে আলোচনা করা আছে। তোমরা যখন উচ্চ মাধ্যমিক কলেজে যাবে তখন সেখানে বহু ঘরা অঙ্ক করা আছে, সেখানে হিসাব বিজ্ঞানের বিষয় বাকি অঙ্কটা করা আছে বহু ঘরা বা খুচরা নবদান বই। এখন আমরা আজকে তোমাদের মূল বইয়ের 1 নাম্বার অঙ্কটা একটা সমাধান করব। মূল বইয়ের 1 নাম্বার। তোমাদের কাছে যাদের বই আছে তোমরা খোলো 122 পৃষ্ঠায়। 122 পৃষ্ঠায় মূল বইয়ের 1 নাম্বার অঙ্কটা আমরা গাণিতিক সমাধান করে দেখাবো কিভাবে করতে।
বইয়ের সৃজনশীল প্রশ্ন 1, ঢাকার ইসলামপুরের মেসার্স দেবলীলা বস্ত্রালয়ের 2017 সালের মে মাসে কয়েকটি লেনদেন নিম্নরূপ। এখানে কয়েকটি লেনদেন দেওয়া আছে। ক বলা আছে উপযুক্ত তথ্য হইতে অনগদ লেনদেন সাধারণ জাবেদা দাও। এখানে লেনদেনগুলির মধ্যে যে লেনদেনটি অনগদ এটা আমরা সাধারণ জাবেদা দেখাইতে হবে। তাহলে আমরা কয়ের সমাধান করার জন্য আমরা প্রথমে একটা জাবেদার ছক তৈরি করি। আমরা লিখব তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। জাবেদার কলাম, এটা হলো জাবেদার সব। জাবেদার কলাম মোট হবে 5টি। জাবেদার কলাম কয়টি? 5টি। তারিখ, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। মেসার্স ক মেসার্স দেবলীলা বস্ত্রালয় মেসার্স দেবলীলা বস্ত্রালয় সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা মেসার্স দেবলীলা বস্ত্রালয় সাধারণ জাবেদা। তাহলে এখানে উপযুক্ত তথ্য হইতে অনগদ লেনদেনের সাধারণ জাবেদা। এখানে লেনদেনগুলির মধ্যে অনগদ লেনদেন শুধু একটি, সেটি হচ্ছে 20 মে মালিকের মেয়ের জন্য 2000 টাকার কাপড় প্রদান। মালিকের মেয়ের জন্য 2000 টাকার কাপড় প্রদান, অর্থাৎ মালিক তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে 2000 টাকার কাপড় সে তার মেয়ের জন্য নিয়ে গেছে। এটা কোনো লেনদেন নয়, এই জন্য এটি হবে অনগদ লেনদেন। কারণ তার মেয়ের জন্য যে 2000 টাকার কাপড়, এই 2000 টাকা ব্যবসা থেকে উত্তোলন হয়ে গেছে, এ টাকা আর ব্যবসার মধ্যে আসেনি। সেই কারণে একটা এন্ট্রি কয়ের উত্তর হবে। তাহলে ব্যবসা থেকে যদি মাল উত্তোলন করে নেওয়া হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে। যেহেতু মাল সে ক্রয় করছে, মাল ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, তো এখানে ক্রয়কৃত মালটা উত্তোলন হয়ে গেছে, এই জন্য উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হয়ে যাবে। সেখানে ক্রয় হিসাবটা কি হবে? ক্রেডিট।
প্রথমে মাল যখন ক্রয় করা হয়েছে ক্রয় হিসাব ডেবিট। এখন ক্রয়কৃত মাল যেহেতু মালিকের নিজ প্রয়োজনে অথবা তার মেয়ের জন্য এটা নিয়ে গেছে, সে কারণে উত্তোলন, ব্যবসায় মূলধন কমে গেছে, এই জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে এবং ক্রয় হিসাব ক্রেডিট হবে। কিভাবে হবে দেখো তোমরা, আমরা লিখব এটা এখানে 2017 মে 20 যাবতীয় হবে উত্তোলন হিসাব ডেবিট। ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, এখানে উত্তোলন করছে 2000 টাকা মাল, তাহলে ডেবিটও 2000 এবং ক্রেডিটও 2000। তাহলে যাবতীয় হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কারণটা হবে যেহেতু উত্তোলন করা হলো, মালিক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলেন, মালিক ব্যবসা থেকে পণ্য উত্তোলন অর্থাৎ এটা আমাদের পয়ের সমাধান। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কারণটা হবে মালিক ব্যবসা থেকে, যেহেতু মালিক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলেন, এটা হবে সাধারণ যাবতীয়। এরপরে আমরা চলে যাব খ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একের খ এখানে বলা আছে মে 7 তারিখে লেনদেনগুলি দ্বারা একটা ক্যাশ মেমো প্রস্তুত করি। ক্যাশ মেমোর কথা বললে আমরা এখন আবার জানতে হবে যে ক্যাশ মেমোটা কি। ক্যাশ মেমো হচ্ছে বিক্রেতা কর্তৃক ক্রেতা যে পণ্য ক্রয় করে তার পরিমাণ, দর এবং কোনো বার্তা যদি থাকে তার বিবরণ দিয়ে যে কাগজ লেখা হয় এটাকে বলা হয় ক্যাশ মেমো। অর্থাৎ ক্রেতা যে পণ্য ক্রয় করলো বিক্রেতার কাছ থেকে, বিক্রেতাকে কত টাকা দিতে হবে, এই কারণে বিক্রেতা ক্রেতার ক্রয়কৃত মালের পণ্য বিবরণ দিয়ে যে কাগজটি লেখা হয় এটাকে বলা হয় কি ক্যাশ মেমো। ক্যাশ মেমো লেখা হয় বিক্রেতা লেখে ক্রেতার কাছে, বিক্রেতা লেখে ক্রেতার কাছে, এই জন্য ক্যাশ মেমোটি ছাপানো করে বিক্রেতার প্রতিষ্ঠানের নাম সম্বলিত ছাপানো থাকে। যেমন এখানে 4 তারিখে যে ক্রেতার নাম হচ্ছে যে লেনদেন হচ্ছে কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বার্তা নগদে বিক্রি। তাহলে এখানে
ক্রেতা হচ্ছে টফু ট্রেডার্স আর বিক্রেতা হচ্ছে মেসার্স দেবলীলা বস্ত্রালয়। এখানে বিক্রেতা হচ্ছে মেসার্স দেবলীলা বস্ত্রালয় আর তার কাছ থেকে ক্রেতা হচ্ছে চায় টফু ট্রেডার্স। এই কারণে আমরা এখানে ক্রেতার নাম লিখব টফু ট্রেডার্স। টফু ট্রেডার্স ঠিকানা হচ্ছে কুমিল্লা। টফু ট্রেডার্স কুমিল্লা। তারিখ হচ্ছে 4 মে। 4 মে 2017। এখানে কোভিড নং 1 4 তারিখে কি বলছে? কুমিল্লা টফু ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বাটা নগদে বিক্রয়। নগদে কাপড় বিক্রয় আমরা লিখব কি? নগদে কাপড় বিক্রয়। নগদে কাপড় বিক্রয়। নগদে কাপড় বিক্রয়। তাহলে এখানে দর হচ্ছে 200 টাকা। পরিমাণ হচ্ছে 150 গজ। 150 গজ। এখন তাহলে 1 গজ কাপড়ের মূল্য যদি 200 টাকা হয় তাহলে 150 গজ কাপড়ের মূল্য কত আমরা এটাকে বের করতে হবে। হ্যাঁ, তোমরা একটু বের করতে দেখো। তাহলে আমরা কি করব? 3টা শূন্য ফলে দিয়ে দিই। 2 3 আর 15 দুগুণী 30, অর্থাৎ 30,000 টাকা। তাহলে 200 টাকা গজে 150 গজ কাপড় যদি আমরা ক্রয় করি তাহলে কাপড়ের মূল্য আসবে কত? 30,000 টাকা। কিন্তু এই কাপড়গুলো ক্রয় করছে 5% বাট্টা, সেই কারণে ক্রয় মূল্য থেকে এখন আমরা কি করতে হবে? বাট্টা বাদ দিতে হবে। তাহলে আমরা লিখব বাদ বাট্টা। বাট্টা 5%। এখন তুমি যে দোকান থেকে 30,000 টাকার মাল ক্রয় করছো, এখন 30,000 টাকার উপর 5% বাট্টা কত আসবে? আমরা একটা রাত করে বের করে নিতে হবে। তাহলে এখানে মূল টাকা পুরো 5% বার 100। 10 20 এখানে 10 20 কাটি, কাটলে এখানে কত থাকবে? 5 0 0 5 0 0 3 5 15, অর্থাৎ 1,500 টাকা। তাহলে বাদ কারবারি বাড়তে হবে এখান থেকে 1,500 টাকা। তাহলে এখন বিয়োগ করলে কত হবে দেখো? 0 0 10 এর থেকে 5 গেলে 5, হাতে আছে 1 1 1 2, 10 এর থেকে 2 গেলে 8, হাতে আছে 1 3 এর থেকে 1 গেলে 2, 28,500 টাকা। অর্থাৎ এই 28,500 টাকা
এখন এখানে কথা লিখতে হবে। কথা লিখতে হবে 28,000 500 টাকা। এখানে বিক্রেতা স্বাক্ষর হবে, এখানে ক্রেতার স্বাক্ষর হবে। অর্থাৎ যিনি বাউচারটা তৈরি করছেন ব্যবনীলার বস্ত্রালয়ের উনি বিক্রেতা, ওনার পক্ষে বিক্রেতার পক্ষে এখানে স্বাক্ষর হবে, আবার এখানে ক্রেতার স্বাক্ষর হবে, এবং এটা কোথায় লেখা হবে। পরে নিচে বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য এখানে সবসময় লিখতে হবে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এই কথা লিখতে হবে, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। অর্থাৎ এখানে আমরা সমাধানটা হলো এটা অলরেডি একটা ক্যাশ মেনু। এটা কি ক্যাশ মেনু। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একের গ এখানে বলা আছে এক ঘোড়া নগদান বই প্রস্তুত করো। তোমাদেরকে আমরা আগে বলছিলাম যে নগদান বই 4 প্রকার: 1 ঘোড়া নগদান বই, 2 ঘোড়া নগদান বই, 3 ঘোড়া নগদান বই এবং খুচরা নগদান বই। আমরা আজকে 1 ঘোড়া নগদান বই কিভাবে সমাধান করতে হয় আমরা তোমাদের প্রশ্নের আলোকে আমরা একটা সমাধান দিচ্ছি। আমরা প্রথমে জেনে নিব যে নগদান বইয়ের এই যে চক, নগদান বইয়ের কলাম হচ্ছে 10টি। ডেবিট পাশে 5টি কলাম এবং ক্রেডিট পাশে 5টি কলাম। ডেবিট পাশে 5টি কলাম হচ্ছে তারিখ, প্রাপ্তি, এখানে বিবরণ লিখলেও হবে, প্রাপ্তি, বাউচার নাম, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ, টাকা। তাহলে ডেবিট পাশে কলাম হলো 1, 2, 3, 4, 5 এবং ঠিক সেম এই পাশে 5টি কলাম, তারিখ, প্রদান, বাউচার নাম, খতিয়ান পৃষ্ঠা এবং পরিমাণ, টাকা। এখন আমরা জেনে নিতে হবে যে নগদ লেনদেন 2 প্রকার। একটা হচ্ছে নগদ প্রাপ্তি, আরেকটি হচ্ছে নগদ প্রদান। তাহলে যেহেতু এখানে আমাদের 2টি পক্ষ আছে, হিসেবে 2টি পক্ষ, একটা পক্ষ হলো ডেবিট আর একটা পক্ষ হলো ক্রেডিট। এবং নগদ লেনদেনও 2 প্রকার, একটা হচ্ছে নগদ প্রাপ্তি আর একটা হচ্ছে নগদ প্রদান। তাহলে আমরা যদি ডেবিট পাশের কোনো এন্ট্রি যদি ক্রেডিটে লিখি এবং ক্রেডিটের কোনো এন্ট্রি যদি আমরা ডেবিটে লিখি তাহলে আমাদের অঙ্কটি অশুদ্ধ হবে। তাহলে শুদ্ধ অঙ্কটি তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে মনে রাখতে হবে যে নগদান বইয়ের যত নগদ প্রাপ্তি আছে সকল প্রাপ্তিগুলি ডেবিট এবং যত প্রকারের পরিশোধ আছে সকল পরিশোধগুলি হবে ক্রেডিট। অর্থাৎ আমার কাছে যে কোনো ওয়ে থেকে যদি টাকা আসে, নগদ টাকা আসলে সব এন্ট্রিগুলি আমরা ডেবিট পাশে লিখব। আবার যদি দেখি যে আমার থেকে টাকা, নগদ টাকা চলে গেছে, খরচ হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে, আমার থেকে যে কোনো নগদ টাকা চলে গেলে এটা আমরা ক্রেডিট পাশে লিখব। তাহলে আমাদের অঙ্কের আলোকে আমরা এখন সমাধান আসি। প্রথমে হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল 60,000 টাকা, এটা আমরা লিখব 2017 মে। এই পাশে আমরা তারিখ লিখব 2017 এবং মে। 1 তারিখে যে এন্ট্রিটি, অর্থাৎ সে 60,000 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করলো,
সেই কারণে আমরা 1 তারিখে এটিটা এখানে ডেবিট পাশে হবে। ব্যালেন্স বিডি, বিডি মানে কি ব্রডব্যান্ড, এই 60,000 টাকা আমরা এখানে ডেবিট পাশে লিখব। মে মাসের 1 তারিখ ব্যালেন্স, ব্যালেন্স ইংলিশ শব্দ বাংলা অর্থ হচ্ছে জ্যার বা উদ্বৃত্ত। বিডি মানে ব্রডব্যান্ড, বিডি ব্রডব্যান্ড আমরা লিখলাম। 2 তারিখে দ্বিতীয় এন্ট্রিটা হচ্ছে ম্যাচ আয়, কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ 2000 টাকা দরে 150 গজ কাপড় 5% বাটা নগদে বিক্রয়। এখন দেখো বিক্রি করা হয়েছে, বিক্রি করলে কি টাকা আসে না চলে যায়? আসে। তাহলে টাকা আসলে কোন দিকে বসবে? ডেবিট পাশে। তাহলে আমরা কি লিখবো? 4 তারিখে বিক্রয় হিসাব। আমরা 4 তারিখে কি লিখবো? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। তোমরা একটা কথা খেয়াল রাখবে যে আমরা অলরেডি কত টোটাল বিক্রয় দেখাইছি কত? 30,000 টাকা থেকে কারবারি বাটা বাদ দেওয়ার পর আর 28,500। তাহলে আমরা এখানে টাকাটা লিখব কত? 28,500। মোট বিক্রি 28,500। অর্থাৎ টাকা আসলে ডেবিট আর টাকা চলে গেলে ক্রেডিট। যেহেতু আমি বিক্রি করছি তপু ট্রেডার্সের কাছে, তপু ট্রেডার্স আমাকে 28,500 টাকা দিয়েছে, এই কারণে এটা প্রাপ্তি, প্রাপ্তি হিসেবে আমরা ডেবিট পাশে লিখলাম। পরে হচ্ছে 10 তারিখ পাবনা সাই বস্ত্র বিতান থেকে 10% বাটা কাপড় ক্রয়। 10 তারিখ এখানে পাবনা সাই বস্ত্র বিতান থেকে 10% বাটা কাপড় ক্রয়। এই লেনদেনটি বাকিতে হয়েছে, এই লেনদেনটি বাকিতে হয়েছে, সেই কারণে বাকি কোনো লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ করা হবে না। এই কারণে 10 তারিখের এটি আমাদের নগদান বইতে বসবে না। 15 তারিখ 13 তারিখ সজল ট্রেডার্স হইতে প্রাপ্তি। তো সজল ট্রেডার্স থেকে প্রাপ্তি, প্রাপ্তি মানে কি? পাওয়া গেছে। পাওয়া গেলে কোন দিকে হবে? ডেবিট পাশে। প্রাপ্য আমরা কি লিখবো? এটা সজল ট্রেডার্সের হতে প্রাপ্তি, তাহলে প্রাপ্য হিসাব লিখবো আমরা। বা সজল ট্রেডার্স টাকাটা হচ্ছে 40,000 টাকা। এরপর হচ্ছে অগ্রিম দোকান ভাড়া প্রদান। 15 তারিখ অগ্রিম দোকান ভাড়া প্রদান। দোকান ভাড়া যদি আমরা অগ্রিম দিয়ে থাকি তাহলে ব্যয়, ব্যয় হলে কোন দিকে বসবে? ক্রেডিট পাশে। কি লিখবো আমরা? অগ্রিম দোকান ভাড়া। 15 তারিখ অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া হিসাব। 30,000 টাকা। 20 তারিখ মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় প্রদান। এটি হবে না, হ্যাঁ, যেটি এটি লেনদেন নয়, এটি নয়। 25 তারিখ এপ্রিল মাসে বিদ্যুৎ বিল পরিশোধ, তাহলে বিদ্যুৎ বিল হিসাব হবে বিদ্যুৎ বিল হিসাব 2,500।
মূলত এই লেনদেনগুলি আমাদের নগদান বইয়ের মধ্যে বসবে। তাহলে এখন আমরা চিন্তা করতে হবে যে আমাদের কোন পাশে টাকা বেশি, কি ডেবিট পাশে প্রাপ্তির পরিমাণ বেশি না পরিশোধের পরিমাণ বেশি। আগে যে পাশে টাকা বেশি ওই পাশটা আগে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রাপ্তির পরিমাণ বেশি। আমরা আগে এই পাশ যোগ করে নিব। 0 0 5 এর 5 8 8 এর 8 6 6 এর 2 8 8 এর 4 12 1,28,500। ঠিক সেই টাকাটা আমরা এই পাশে লিখে নিব 1,28,500। এখন এটা হচ্ছে আমাদের ব্যয় আর টোটাল আয় হচ্ছে আমাদের 1,28,500। এখন আমরা কি করতে হবে, এগুলি যোগ করে যে ফলটা হবে এটা 1,28,500 থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা একসাথে করে নিতে পারি কিভাবে দেখো, যেমন 5 এখানেও আছে, 5 এখানে আমরা 16 লিখে দিব, 5 এর 5 2, তাহলে 2 এর সাথে কত বসালে এখানে 8 হবে 6, 2 এর 6 8, 8 এর 8, এখানে আছে 3, 3 এর সাথে কত বসালে 12 হবে 9, 3 আর 9 12, অর্থাৎ 5 এর 5 2, 2 এর 6 8, 3, 3 আর 9 12, অর্থাৎ এখানে হলো 96,000 টাকা। এটা আমরা যে মাসে অঙ্ক করব ওই মাসের শেষ তারিখ, মের শেষ তারিখটা হবে 131 তারিখ। ব্যালেন্স এটা সিডি হবে, সিডি মানে ক্যারিং দাম। এখানে ডাবল দুটো টান দেওয়া হবে, এখানে ডাবল দুটো টান দেওয়া হবে, এরপরে এখানেও ডাবল দুটো টান দেওয়ার পরে মের পরে হবে কি জুন, মের পর হলে জুন, জুনের 1 তারিখ আমরা এখানে লিখব ব্যালেন্স বিডি, বিডি মানে কি ব্রড ডাউন, সিডি যত টাকা হবে বিডিও তত টাকা হবে। এখানে সিডি হলে কত 96,000। তাহলে এখান এরপরে আমরা সোজা একদম নিচে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা টান দিয়ে দিব, এটা আমাদের ঘর শাখা শেষ। তাহলে এখানে ব্যালেন্স সিডি হবে 96,000 টাকা। মূলত প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে আমরা 1 নম্বর সমাধানটি আমরা কিভাবে দেখেছি ক, খ এবং ঘ। আগামী ক্লাসে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, সবাই এই বাড়ির কাজটা আবার আমাকে দিয়ে দেখাবে। শিক্ষার্থীরা, আজ আমাদের এখানে শেষ। তোমরা এই অঙ্কটি বাড়িতে বারবার দেখবে। আশা করি আমাদের মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে দৈনিক অনলাইনে ক্লাস হচ্ছে, তোমরা বাসা বসে ক্লাসগুলি অনুকরণ করবে। আশা করি তোমরা উপকৃত হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ঘরে বসে অনলাইন ক্লাসগুলি করবে, ঘরে বাইরে যাবে না, যেহেতু কোভিড-19 সারা বাংলাদেশে একটা আতঙ্ককারী মহামারী। এই জন্য আমরা ক্লাসগুলো এখান থেকে তোমাদের উপকারার্থে পাঠাবো আর তোমরা বাড়িতে এগুলি অনলাইনে ক্লাসগুলি অনুসরণ করবে। আশা করি ক্লাস তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।